মধ্যরাতে চুপ কথা। ইস্টবেঙ্গল নিয়ে কিছু কথা বলার ছিল, আরও কিছু খুচরো কথা। তো সেই অডিওটার কি নামকরণ দেবো ভাবছিলাম। তো তারপর মনে হলো আজকে শনিবার একাডেমি অফ ফাইন আর্টসে দেখা সন্ধ্যাবেলা একটা নাটক, নাট্যরঙ্গ প্রযোজিত মধ্যরাতে চুপ কথা, এই নামটাই ব্যবহার করা যেতে পারে। দেখে এলাম আজ এই নাটকটা। তো এটা কোনো নাটকের রিভিউ নয়, জাস্ট নামটা মাথায় এলো তাই। আর নাটক দেখতে দেখতে কিছু কিছু কথা মাথায় আসছিলো, যার সঙ্গে আমি ইস্টবেঙ্গলের কিছু ব্যাপারে কিছু মিল খুঁজে পাচ্ছিলাম। যেমন নাটকটা জুড়ে ছিল সিরাজউদ্দৌলার একটা পরোক্ষ উপস্থিতি। বাংলার ভাগ্যাকাশে আজ ঘোর দুর্যোগ, কিছু বাঙালি হাফ প্যান্ট পরে কিছু খাজা প্লেয়ারকে ঢোকানো হচ্ছে আম পাবলিকের অভিযোগ। কোথায় ঢোকানো হচ্ছে সেটা ধরুন, এই যে গড়গোড়া বাংলা পক্ষ, তারা বিভিন্ন চাকরির ক্ষেত্র বলে। আমি এখানে বলতে চাইছি ইস্টবেঙ্গলের প্রসঙ্গে। ইস্টবেঙ্গলেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু র্যান্ডাম প্লেয়ারকে ঢোকানো হচ্ছে, যাদের বেশিরভাগ হয়তো কোনো পেডিগ্রি নেই, কিন্তু তাদের ঢোকানোর সাথে সাথে তাদের গ্লোরিফাই করা হচ্ছে। এবং কাদের মাধ্যমে করা হচ্ছে? কিছু ইস্টবেঙ্গলের ফ্যানের মাধ্যমেই করা হচ্ছে। এবং সেই ফ্যানরা কিন্তু সাধারণ ফ্যান নয়। সেই ফ্যানদের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা দেখবেন তারা অনেকেই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বিভিন্ন এজেন্টের সাথে যুক্ত বা তাদের সাথে কাজ করে। কেউ বা ধরুন ইস্টবেঙ্গলের কোনো কর্মকর্তার কোনো সংস্থায় কাজ করে। এই ধরনের তাদের প্রোফাইল। মানে দেয়ার ইজ সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে যারা বলছে তাদের মালিকদের কিন্তু লাভ হচ্ছে, এই ক্ষেত্রে আর্থিক লাভ হচ্ছে। সুতরাং তাদের কথা, তাদের সার্টিফিকেটে কতটা ক্রেডিবিলিটি আছে সেটা কিন্তু প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। বিকজ their stakeholders, their employers are benefiting from this kind of transactions or movements. সেই জন্যই তো এই নাটকটাতে ছিল একটা ব্যাপার যে বাংলাকে ষড়যন্ত্র করছে, বাংলার বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার, যারা সচেতন বাঙালি আছে। নাটকটার মূল মন্ত্র এটা নয়, এটা লেট 80s পটভূমিতে রচিত একটা নাটক, কিছুটা রাজনৈতিক নাটক, কিন্তু ওটাকে আধুনিকরণ করার জন্য ওই বাংলার এই ব্যাপারগুলোকে ঢোকানো হচ্ছে। বাংলার পেছনে যারা লেগেছে, কাঠি করছে বাংলার পেছনে। তো এই ব্যাপার আরও বিশদ আলোচনার পূর্বে বলি, আমার একটা পূর্বের অডিও শুনে এক ইস্টবেঙ্গল ফ্যান দেখলাম একটা কমেন্ট করেছে যে কুয়াদ্রাতে কোনো এক্সপিরিয়েন্স নেই, ও রুকি, কিন্তু মনোরঞ্জনও তো রুকি ছিল মনোরঞ্জন কোচ হিসেবে। ঠিক, কিন্তু একটা গ্যাপ আছে ইন দ্য ট্রুথ। কুয়াদ্রাতের বয়স 55 অ্যান্ড হি ইজ মোর অর লেস আ রুকি। রুকি মানে নোভিস। কেন কুয়াদ্রাত দেশের বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়া তো দেশ নয়, ওই ইন্ডিয়ার বাইরে কোনো দিন হেড কোচের কাজ করেনি। ইন্ডিয়াতেই সর্বসাকুল্যে 2.5 বছর হেড কোচের কাজ করেছি, তাও বেঙ্গালুরুতে। এই মুহূর্তে ওর বয়স 55। আর মনোরঞ্জন ভট্টাচার্য 1993 সালে ইস্টবেঙ্গলের লাস্ট খেলে ফুটবলার হিসেবে। আর ইস্টবেঙ্গলের হেড কোচ হয় তার ঠিক 3 বছর বাদে, 3 years গ্যাপ। তো সেটা ইম্পর্টেন্ট। মানে আপনি কত বছর বয়সে ফ্রেশার? আপনি জাস্ট খেলা ছাড়ার পর ফ্রেশার কোচ, নাকি when you're in your 50s, late 50s or mid 50s? দ্যাটস ইম্পর্টেন্ট। এটা তো ভাবা দরকার আছে না।
কুয়াদ্রাত দেখবেন কথায় কথায় যাই বলুক, ব্রহ্মা জানে আমার গোপন কর্মটি, বার্সেলোনা জানে কি করছি আমি। কুয়াদ্রাতে এখন ওই ব্যাপার, মানে ব্রহ্মা জানে বার্সেলোনা জানে, ও যাই বলুক এটা কেন করেছেন আপনি, বার্সেলোনা জানে আমার গোপন কর্মটি, আপনি কেন মানে একে নামালেন বা একে নামালেন না। বার্সেলোনা জানে, ভাই বার্সেলোনা কী জানে? আপনি ডেভেলপমেন্টে এত প্লেয়ার তুলেছেন, বার্সেলোনা জানে মানে বার্সেলোনায় কাজ করেছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, বার্সেলোনাকে টেনে দেয়, মানে বুঝে গেছে আমাগো ফ্যান না, আমাগো মুরগি, আমাগো মুরগি, আমাগো মুরগি, আমাগো আরামবাগের মুরগি। তারা একটুতেই আরাম পেয়ে যায়, আমাগো আরামবাগের মুরগিরা একটুতে আরাম পেয়ে যায়। তাদের একটু শুধু বলতে হবে আমাগো, একটু বাইসেপ ড্যান্স দেখাতে হবে, সেলফি তুলতে হবে দাঁতকে লিকেলি, এনাফ এনাফ। মুরগির আবার কী চাই বলুন তো? মুরগির আবার স্বাধীনতা, মুরগির আবার আনন্দ, মুরগানন্দ। তো যাকে যে ফ্যান এটা বলেছে, সে আবার কিন্তু এটাও বলেছে যে সে কিন্তু কুয়াদ্রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে সঠতা দেখতে পাচ্ছে। সে কিছু আইনের ধারা ব্যবহার করেছে, ওই 4-2-0 ধারা। আমি ওইভাবে বলতে চাইছি না, মানে আরও একটু শুদ্ধ, একটু পরিমিতি বোধ দেখাচ্ছি। সে বলেছে সে পর্যাপ্ত মানে অপর্যাপ্ত অপরিসীম সঠতা দেখতে পাচ্ছে এই কুয়াদ্রাত ব্যক্তির মধ্যে। সেটা অবশ্য ঠিক কথা। দেখুন, আমাদের মতন অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা দেশ বিদেশে চাকরি করে। তো চাকরির কিছু শর্তাবলী আছে, কিছু নিয়ম আছে, কিছু কমিটমেন্ট আছে। যেখানে আমরা চাকরি করি সেখানে কিছু ছুটি থাকে বছরে, দেশ অনুযায়ী কোথাও 20টা, কোথাও 25টা, কোথাও বা 15টা, বিভিন্ন। তারপর সেই ছুটি অনুযায়ী আমরা ধরুন যারা বিদেশে থাকি তারা দেশে যাই বা দেশে আসি, যাই বলুন, বা এখানে ওখানে ভ্যাকেশনে যাই। তাহলে কোচ যে কুয়াদ্রাত, তার পরিবার থাকে স্পেনে, তারা রিলোকেট করেনি, মানে তারা তো ভরসা পায়নি যে এ কোনো কোথাও গিয়ে থিতু হতে পারবে। সেটা স্বাভাবিক, যদি দেখে 55 বছর বয়স সে হেড কোচ হতে পারেনি, পরিবারের কোনো দোষ দেখছি না আমি। তার পরিবারকে সময় দিতে হবে। তাই যখনই যা ছুতো পেয়েছে কোচ, কখনো ইগর একটু ক্যাম্প করতে চেয়েছে, ছুটি দিয়ে দিয়েছে, সবাইকে ছুটি দিয়ে দিয়েছে, করে শটান প্লেনে উঠে গেছে। এমিরেটস, কাতার এয়ার, যা পেয়েছে, এতিহাদ, উঠে পড়েছে, পরিবারের কাছে চলে গেছে। তো এইভাবে তো একটা টিম বিল্ডিং হয় না। আর ওই যে ফ্যানটি বললো যে নোভিস বা রুকি ব্যাপারটা মনোরঞ্জনের সাথে তুলনা করলো, তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কুয়াদ্রাতকে এনেছিলাম কেন? একটা অভিজ্ঞ কোচ হিসেবে তো আনা হয়েছিল নাকি? মনে করার চেষ্টা করুন, নাকি শুধু আইএসএল জয়ী একটা নোভিস কোচকে আনা হয়েছিল? এখন হয়তো যারা ইস্টবেঙ্গল ক্লাব কর্তা, ইমামি, এরা হয়তো খেয়াল করেনি যে কুয়াদ্রাতে কোনো কোচিং অভিজ্ঞতা নেই, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে, মানে 1 বছর আগে, যদি আপনাকে বলা হতো একজন অনভিজ্ঞ কোচকে আনা হবে, আপনি কি মেনে নিতেন? মুশকিলটা হচ্ছে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যান জানেই না যে কুয়াদ্রাত কোনো দিন ভারতের বাইরে হেড কোচের কাজ করেনি। তারা ম্যাক্সিমাম জানেই না, তারা শুধু কাঁচা পাকা দাড়ি দেখছে। আর মানে কুয়াদ্রাত একটু মডেলিং ফডলিং করে, তো মানে মডেলিং ব্যাপারটা ভালো বোঝে, ভালো ফটোজেনিক। আরও মানে খুঁজে খুঁজে জানে যে এই যে ধরুন গ্যালারি, সল্টলেকের গ্যালারি, এখানে কোথায় সেই সব ফ্যান গ্রুপ রয়েছে যারা খুব একটা বেশি খেলা দেখে না, খেলা বোঝে না, সারাক্ষণ নাচানাচি করে। দেখুন, নাচানাচি করলে আপনার পক্ষে খেলা বোঝা সম্ভব না। আপনি ধরুন একটা সিনেমা দেখছেন, নাচতে নাচতে দেখছেন, হলে তো হলে আপনাকে বার করে দেবে, সিনেমা হল মাল্টিপ্লেক্স হলে। আপনি বাড়িতেই ধরুন একটা না দেখা সিনেমা চালিয়েছেন এবং নাচতে নাচতে ওটা দেখছেন, লাফাতে লাফাতে, জুম্বো এক্সারসাইজের মতন। আপনি কিন্তু
সিনেমাটা কিছু বুঝতে পারবে না, গল্পটা ফলো করতে পারবে না। তো এইসব ফ্যানদের ক্ষেত্রেও যারা গ্যালারিতে নাচানাচি করে তারা অতটা খেলাটা বোঝে না। তারা যায় একসাথে একটা মানে একটা কাল্ট, একটা গ্রুপ, একটা পারস্পরিক একটা আত্মীয়তা গড়ে যায় নিজেদের মধ্যে। সে সামনে ধরুন মুরগির লড়াই হচ্ছে, তাও দেখতে চলে আসবে। প্লাস আরেকটা ব্যাপার আছে না, আপনি ধরুন লিগ্যালাইজেশন অফ ভালগারিটি, এই ফ্যান ক্লাবগুলো সে ইস্টবেঙ্গলেরই বলুন বা মোহনবাগানের, দে প্র্যাকটিস লিগ্যালাইজড ভালগারিটি বা অবসেনিটি, লিগ্যালাইজড অবসেনিটি, মানে কুৎসিত কুৎসিত বস্তির খিস্তি এরা মারে একে অপরকে, মানে অপর ক্লাবের ফ্যান বা প্লেয়ারদেরকে, যেগুলো ধরুন সাধারণত বস্তিতে শোনা যায়। বস্তিতে সবাই তো খারাপ না, কিছু কিছু ভালো লোকও থাকে। বস্তির একদম নিম্ন শ্রেণী মানুষের মধ্যে যেসব দেখা যায় বা যাদের মুখে শোনা যায় অনর্গল, সেগুলো এসব ফ্যান ক্লাবের ছেলেমেয়েরা করে, গান গেয়ে গেয়ে আবার করে। তো এটাই বলার ছিল যে এই নাটক, বাই দ্য ওয়ে নাটকে যে মুখ্য চরিত্র, ওনার নামটা আমি মনে করতে পারছি না, তবে উনি বহু সিরিয়ালে আমি ওনাকে দেখে আসছি বহুদিন ধরে, এবং ওনার ছবি আমি শেয়ার করলাম। তবে নাটকটা মনে হয় না খুব বেশি আর অভিনীত হবে আমার দেখতে দেরি, কেননা নাটক শেষে যে মুখ্য চরিত্র যার ছবি আমি শেয়ার করেছি এই অডিওর সাথে, উনি বললেন অডিয়েন্সকে যে এই নাটকটা এখন শেষ হওয়ার মুখে, কিন্তু পাবলিক তবু বলছে যে নাটকটা শেষ না করতে, মাঝে মধ্যে শো করতে। তা আমার দেখতে দেরি হলো, কেন তার কারণ হচ্ছে আমি কর্মসূত্রে এই মুহূর্তে কলকাতায় থাকি না, দেশে বাইরে থাকতে হয়, সেই জন্য। তবে নাটকটা দেখতে দেখতে আমার কিছু কিছু বললাম না, কিছু প্রশ্ন রয়েছে বা চিন্তাভাবনা রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি বাংলায়, কলকাতায় দেখতে পাচ্ছি, বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। দেখুন নাট্যজগতে বা ওয়ার্ল্ড অফ পেন্টিংয়ে বাংলায় বা ইন্ডিয়ায়, অন্তত ইন্ডিয়া থাকে, বাংলার পরিপ্রেক্ষিতেই বলছি, অনেকে ভালো ভালো কাজ করছে। যেমন আজকে নাটকের যে মুখ্য চরিত্র, সে তো বেশ ভালো অভিনয় করলো। আমি কয়েক মাস আগে এসেছিলাম আরেকবার কলকাতায় একটা ব্যক্তিগত কাজে, তখন যে অনির্বাণ চক্রবর্তী আছে, যে একেনবাবু চরিত্র অভিনয় করে, সে একটা নাটক করে, গান্ধীজির ছেলে না কি এরকম যেন একটা নাম, ভুলে গেলাম নাটকটা। ওইটা আমি একটা ছোট্ট রিভিউ শেয়ার করেছিলাম ওই জানুয়ারি মাস নাগাদ। তো ওর দেখেছিলাম ওর স্টেজ অভিনয় খুব একটা ভালো নয়, কিন্তু এই ভদ্রলোকের যে এই মধ্যরাতের চুপ কথা যে মূল চরিত্র, ওনাকে আগামী মূলত সিরিয়ালে দেখেছি, বোধহয় জয়ী, যে মেয়েটা ফুটবল খেলে, ওরকম একাধিক সিরিয়াল আমি দেখেছি, বর্দা বা কাকাই এইসব চরিত্রে অভিনয় করে। তো উনি দেখলাম কি সিরিয়ালে যেন অভিনয় করে তার থেকে অনেক বেশি ভালো অভিনয় নাটকে করে। মানে ওনার যে ভয়েস মডিউলেশন রয়েছে, যে বডি ফেশিয়াল অ্যাক্টিং, বডি অ্যাক্টিং, ওটা দেখলাম আকাশ পাতাল তফাৎ। তো মনে হয় সিরিয়ালে ওনাকে ঠিকঠাক ভাগ করেই ব্যবহার করা হয় না। তো এটা একটা সমস্যা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও। এই যেমন ধরুন মহিতোষ রয়, আমি ওর নামার পর থেকে, মানে ইস্টবেঙ্গলের সেকেন্ড হাফটা আমি 2-3 বার রিপ্লে দেখেছি। মহিতোষ সুন্দর খেললো, মানে একদম ছিমছাম পরিষ্কার খেলা খেললো, বেশ ক্রিয়েটিভ, ক্লিন, মডার্ন ফুটবল। তো দেখতে দেখতে ভাবছিলাম যে এই মহিতোষটাকে নামালো না, আগের 21টা ম্যাচে নামালো না, এই 22তম ম্যাচেও 4টে গোল খাওয়ার পর নামালো মহিতোষকে। তারপর মহিতোষের সাথে আরও অন্যায় হয়েছে, এই রিজার্ভ টিমের কোচটা করেছে বিনোলা। মহিতোষ মূলত সেন্ট্রাল মিডফিল্ড, আর সেন্ট্রাল মিডফিল্ডে ইস্টবেঙ্গল কেন গোটা ভারতে সেই অর্থে ক্রিয়েটিভ প্লেয়ার নেই। মহিতোষকে এরা উইংয়ে খেলাতো, তাতে করে হয়তো মহিতোষের হয়তো কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে, মানে ও মাঝখান থেকে খেলতে খেলতে উইংয়েও চলে যেতে পারছে। কিন্তু
দেশে যেখানে মাঝখানে খেলার প্লেয়ার নেই, সেখানে দিনের পর দিন মহিতোষকে কেন রিজার্ভ টিমে উইংয়ে খেলিয়েছে জানি না। কারো মাথায় যদি বুদ্ধি থাকে বা হৃদয়ে সততা থাকে, সে করবে না। এই দুটোরই অনুপস্থিতি থাকলে সে করবে। তেমনই ধরুন একটা আন্ডার-17 টিম থেকে উঠে আসে মিরাজ, ওর খেলাটা সে অর্থে দেখিনি, তাই বিশেষ কিছু বলতে পারবো না। কিন্তু যতটুকু ওর খেলা একদম ছোটো ফ্র্যাকশন অফ সেকেন্ড ক্লিপস দেখেছি ওর মধ্যে একটা অসম্ভব বলকে কেন্দ্র করে খেলার একটা প্রবণতা আছে, হি লাভস দ্য বল। এবার বাকি স্কিলগুলো আছে কিনা, যেগুলো ধরুন এখন মহিতোষ ভালো আয়ত্ত করেছে, শ্যামল ওয়েস্টের মধ্যে তো আছেই, সেগুলো আছে কিনা যাচাই করার জন্য আমাকে ওর খেলার আরও ক্লিপিং দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে RFDL-এ কোয়াদ্রাদা বিনো মিরাজকে খেলাচ্ছেই না, অন্তত কলকাতা রাউন্ডে খেলায়নি, দিল্লি রাউন্ডে মনে হয় না খেলছে, কারণ ওর কোনো ছবি আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি সোশ্যাল মিডিয়ায়। তো এই ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে যে এই যে বললাম না যে এই মধ্যরাতে চুপ কথা যে মূল চরিত্র, দেখলাম নাটকে অসাধারণ অভিনয় করছে, বোধহয় সিরিয়ালে সেই অর্থে সুযোগ পায় না, সেরকম চরিত্রে সেরকম ডিরেক্টরের সাথে কাজের সুযোগ পায় না, সেরকম এরা মহিতোষের সাথে একটু সময় নষ্ট করলো। মিরাজদের সুযোগ দিচ্ছেই না, RFDL লেভেলও দিচ্ছে না। আপনার তন্ময় দাসকে জানুয়ারিতে প্রমোশন দিয়ে একটা মিনিটের জন্য নামায়নি ISL-এ, যেখানে অজয় ছেত্রী ডাহা ফ্লপ করলো, এতটাই ফ্লপ করলো যে যেই অজয় ছেত্রীর জন্য তন্ময় দাসকে নামালো না শুরু থেকে কোয়াদ্রাত, সে অজয় ছেত্রীকে ISL-এর শেষ কয়েকটা ম্যাচে বেঞ্চে রেখে দিতে হলো, কিন্তু নামানোর সাহস পেল না কোয়াদ্রাত। যদিও শেষ ম্যাচে সৌভিক ছিল না, তবুও অজয় ছেত্রীকে নামানোর সাহস পেল না, কিন্তু তবুও অজয় ছেত্রীকে বেঞ্চে রাখলো, তন্ময় দাসকে দিল্লিতে নিয়েই গেল না কোয়াদ্রাত। তো আপাতত এটাই বলার, আরও তো ইস্টবেঙ্গলের প্রচুর কিছু বলার আছে আগামী দিনে, ওগুলো না এরকম ছোটো অডিওতে বলবো। আপাতত ভালো থাকবেন। কালকে পয়লা বৈশাখ, দিনটা সকলে উপভোগ করুন। আর কালকে ইস্টবেঙ্গল ক্লাবে বার পুজোও আছে, সকাল 9টা থেকে দিয়েছে। আপনারা যদি কলকাতার আশেপাশে থাকেন, যদি সময় থাকে, চলে যাবেন, দেখবেন কেমন লাগলো সেখান থেকে জানাবেন। ভালো থাকবেন।